মার্শাল ইউনিভার্স সিজন 6 এপিসোড 3। সো হেই গাইস, মার্শাল ইউনিভার্স সিজন 6 এর এপিসোড 3 এর মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই এপিসোডের শুরুটা হয় লাস্ট এপিসোডের এন্ডিং সিনের সাথে, যেখানে আমরা দেখতে পাই যে লিনদং, শায়ান এবং মাস্টার দাও এখন তিনজনই একটি রুইনের ধ্বংসাবশেষ ভিতরে চলে এসেছেন, যা দেখে মনে হচ্ছিল যে এটি প্রাচীনকালের কোনো একটি সেক্টেড টেম্পল। লিনদং এখানে আরও একজন আটকে পড়া লোকের সাথে দেখা করে, যার নাম মুসা, যে আগেই লিনদংকে সতর্ক করেছিল যে এই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক। কিন্তু তবুও লিনদং বলে যে সে নিজেই এই জায়গাটি এক্সপ্লোর করতে চায় এবং বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে চায়। এরা এখন সেই পথেই এগিয়ে চলেছে যেখানে অনেক পাথরের মূর্তি, স্টোন স্ট্যাচু তৈরি করা আছে, যা দেখে মনে হচ্ছিল যে এরা রাস্তা থেকে বাইরের দিকে যাচ্ছে। কিন্তু যেহেতু এই প্যাভিলিয়নের ভিতরে রাস্তা প্রতি মুহূর্তে বদলায়, তাই এরা এত সহজে বাইরে যেতে পারবে না। শুরুতে তো এরা বেশ আরামে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সতর্ক তো থাকতেই হবে। ঠিক তখনই একটি বেশ অদ্ভুত জিনিস ঘটে, কারণ পিছন দিক থেকে রাস্তা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং এইখানে রাস্তার মাঝখানে খুব জোরে আগুন, ফায়ার বের হতে শুরু করে, যেখান থেকে নিজেদের বাঁচানোর জন্য এই তিনজন পালাতে শুরু করে। এরা তাদের পুরো গতিতে সেই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল যা ছিল মৃত্যুর রাস্তা, কিন্তু একমাত্র সেটাই খোলা ছিল, কারণ এই আগুন এতই বিপজ্জনক ছিল যে এদেরকে পুড়িয়ে ছাই করে দিতে পারত। কিন্তু এরা যে রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল, ঠিক তখনই সামনে থেকেও এখন বেশ বিপজ্জনক মাত্রায় আগুন আসতে শুরু করে। অর্থাৎ এরা এখন খুবই খারাপ পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিল, কারণ সামনে এবং পিছনে আগুন আর চারিদিক থেকে এই জায়গাটি বন্ধ ছিল। কিন্তু সেই মুহূর্তে একটি ছোট দরজা খোলে, যার মধ্যে দিয়ে এই তিনজনই প্রবেশ করে, যা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল। আর আগুন থেকে এই তিনজনের এখন মৃত্যু হবে না, কিন্তু এটা তো এখনও বিপদের শুধু একটি ছোট্ট শুরু ছিল। মাস্টার দাও বলে যে আমরা তো মৃত্যুর একদম কাছে ছিলাম, ভাগ্যিস বেঁচে গেলাম। কিন্তু সেই মুহূর্তে তখনই উপরের দিক থেকে একটি তালিস্মান স্টোন নিচে পড়তে শুরু করে। নিজেদের দ্রুত প্রতিক্রিয়া, ফার্স্ট রিফ্লেকশন দিয়ে ওরা নিজেদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখন এখানকার প্রতিটি পাথর সক্রিয় অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। একই সাথে তখনই দেওয়াল থেকেও বেশ বিপজ্জনক ধরনের বিম, রশ্মি বের হতে শুরু করে, যার নকশা, প্যাটার্ন খুবই বিপজ্জনক, কারণ এর মধ্যে ফেঁসে গেলে চাটনি খণ্ড খণ্ড হয়ে যাবে। ভাগ্যিস লিনদং এবং শায়ানের কাছে তাদের দ্রুত প্রতিক্রিয়া ছিল, যার ফলে ওরা নিজেদেরকে বাঁচাতে পারে। কিন্তু এই জিনিসটা এতটাও সহজ ছিল না, কারণ বড় বড় এবং ভারী পিলারগুলিও তাদের পিষে ফেলার চেষ্টা করছিল। কিন্তু এক মুহূর্তে তো লিনদং একটি পিলারের মাঝখানে আসতে চলেছিল, যাকে সঠিক সময় মাস্টার দাও বাঁচিয়ে নেয়। আর এখন এই বিমগুলির গতিও বেশ বেড়ে যেতে শুরু করে। এই রাস্তাটি দেখতে অনেক লম্বা লাগছিল, মনে হচ্ছিল যেন এরা অনেক কিলোমিটার পর্যন্ত দৌড়েছে, আর প্রতিটি পদক্ষেপে একটি নতুন বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে এখন লিনদংয়ের সামনে একটি খোলা রাস্তা চোখে পড়ে। সে বলে যে আমরা ওখান থেকে বেরিয়ে যেতে পারি। কিন্তু সেই রাস্তাটিও এখন ধীরে ধীরে বন্ধ হতে যাচ্ছিল এবং রাস্তার মাঝখানে এই বিমগুলিও আসছিল। এই তিনজনই তাদের গতিকে অনেক বাড়িয়ে দেয় এবং শেষমেশ সেই গেট বন্ধ হওয়ার আগেই পার হয়ে যায়। কিন্তু এখন তো পরিস্থিতিকে আরও খারাপ থেকে খারাপ করার জন্য এখন তাদের চারপাশের রাস্তায় নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছিল। মাস্টার দাও বলে যে এটা তো ডেড এন্ড, বন্ধ রাস্তা। এখন আমরা এখান থেকে কিভাবে বাঁচব? কারণ ঠিক পরের মুহূর্তেই আগের বারের মতো আরও একটি তালিস্মান স্টোন উপর থেকে নিচে আসছিল এদেরকে পিষে ফেলার জন্য। ভাগ্যিস শায়ান সেটিকে তার ফায়ার স্টিকের অগ্নিদণ্ড সাহায্যে আটকাতে শুরু করে। যে মুহূর্তে তখনই একপাশে একটি ফরমেশন সক্রিয় অ্যাক্টিভেট হয়, যার থেকে লেজার বিম বেরিয়ে লিনদংয়ের উপর আঘাত হানতে যাচ্ছিল। তাই লিনদং তার সিল ফরমেশন তৈরি করে নিজেকে রক্ষা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে অন্যদিকে থেকেও আরও একটি ফরমেশন তৈরি হয় এবং আক্রমণ হয়, যা আটকাতে শুরু করে মাস্টার দাও। এখানকার পরিস্থিতি এখন তো এতটাই খারাপ হতে যাচ্ছিল যে উপরে এবং দুই পাশ থেকে আক্রমণ হচ্ছিল, আর নিচে তো এমনিতেই রাস্তা বন্ধ ছিল। শায়ানের উপরেও সেই তালিস্মান স্টোনটি খুব বেশি চাপ সৃষ্টি করছিল। এমনকি এখন তো তার পা ও মাটিতে গেঁথে যেতে শুরু করে, যার কারণে এই পরিস্থিতি খারাপ থেকে খারাপ হতে যাচ্ছিল এবং এই লোকেদের বেঁচে যাওয়াও কঠিন লাগছিল।
মাস্টার দাও বলে যে যদি এই সব কিছু এভাবে চলতে থাকে তাহলে আমরা বেশি সময় টিকতে পারব না। যেমন সায়ান বলে যে বিগ ব্রাদার বড় ভাই এবং সেকেন্ড ব্রাদার দ্বিতীয় ভাই, আপনারা চিন্তা করবেন না, আমার মধ্যে এখনও শক্তি আছে। যার কারণে সে তার স্টিকের উপরে আরও বেশি শক্তি প্রয়োগ করে এবং সেটিকে উপরের দিকে ঠেলতে শুরু করে। যার কারণে উপরের দিকে তো চাপ বাড়ছিলই, কিন্তু মাটিতেও বেশি চাপ লাগছিল। সেই তালিস্মান স্টোনটি এখন তার পূর্ণ ক্ষমতার ব্যবহার করতে শুরু করে, যার চাপ এখন এতটাই বেড়ে গিয়েছিল যে সায়ান, লিনদং এবং মাস্টার দাও যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিল সেটি নিজে থেকেই ভেঙে যায়। আর তিনজনই সেটার মধ্যে নিয়ন্ত্রণহীন, আনকন্ট্রোল হয়ে নিচে পড়তে শুরু করে এবং খুব খারাপভাবে নিচে মাটিতে আছড়ে পড়ে। কিন্তু আপাতত এটা তো বলা যেতেই পারে যে তারা সেই পরিস্থিতি থেকে প্রাণে বেঁচে গিয়েছিল। সায়ান এবং লিনদং এখন সেখান থেকে টলতে টলতে ওঠে এবং তাদের সামনে একটি বেশ অদ্ভুত দৃশ্য দেখতে পায়, কারণ সেখানে তৈরি করা ছিল কিছু পাথরের মূর্তি, স্টোন স্ট্যাচু, যার মধ্যে প্রতিটি স্ট্যাচু আলাদা আলাদা ভঙ্গিতে ছিল। কেউ ভয় পেয়েছিল, কেউ আক্রমণ করার চেষ্টা করছিল, আর দুইজন সেই স্ট্যাচুগুলির মধ্যে ঘেরা ছিল। ঠিক তখনই সেখানে মাস্টার দাও চলে আসে। লিনদং বলে যে এই সব কিছু কি, কারণ এখানে তাদের সংখ্যা কম ছিল না, বরং অনেক বেশি ছিল। কিন্তু আপাতত ভালো খবর তো এটা যে সেই স্ট্যাচুগুলি থেকে এই মুহূর্তে কোনো বিপদ ছিল না, কারণ এই স্ট্যাচুগুলি কোনো জীবন্ত প্রাণী ছিল না, বরং পাথর দিয়ে তৈরি ছিল। তখন গিয়ে তাদের কিছুটা স্বস্তির নিঃশ্বাস আসে এবং ঠিক তখনই সেখানে লিনদং তার সিল ফরমেশন টেকনিক ব্যবহার করে, যা একটি ছোট অর্ব গোলক তৈরি করে এই স্ট্যাচুগুলিকে দেখতে শুরু করে যে আসলে এগুলি কি। সে লক্ষ্য করে যে তাদের মধ্যে কিছুজন লড়াই করার চেষ্টা করছে আর কিছুজন ভয় পাচ্ছে, কিছুজন বিস্মিত, তো কিছুজন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। সায়ান বলে যে এই সব কি, শেষমেশ এখানে এতগুলো স্ট্যাচু কোথা থেকে এল? সায়ান এখনও এটাই ভাবছিল যে এই যতগুলো স্ট্যাচু আছে সেগুলোকে পাথর কেটে তৈরি করা হয়েছে, কারণ তাদের মধ্যে এত বেশি ডিটেলিং ছিল যে সেগুলো পাথর নয় বরং মানুষ। তাই সে চিন্তায় পড়ে যায় যে শেষমেশ এদের তৈরি করল তো করল কে? যেই কথা শুনে মাস্টার দাও বলতে শুরু করে যে টাইগার, বাঘ, তুমি বোকা, কারণ তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই যে স্ট্যাচুগুলি আছে সেগুলোকে কেউ তৈরি করেনি। তখন গিয়ে সায়ানের ব্যাপারটা বোধগম্য হয় যে এগুলো তো আসলে আগে জীবিত মানুষ ছিল, আর কোনো অভিশাপের কার্স কারণে এমন হয়ে গেছে। যেটা ভাবার বিষয়, সেটা খুবই অবাক করার মতো যে শেষমেশ মানুষকে পাথর কিভাবে বানিয়ে দেওয়া হলো, যাদের দেখে মাস্টার দাও বলে যে এদেরকে কিছু না হলেও প্রায় 1000 বছর এরও বেশি পুরনো হওয়া উচিত। আর যেই পর্যন্ত অনুমান করা যায় সেই অনুযায়ী এই লোকগুলো এই সেক্ট এরই ডিসাইপল, শিষ্য হবে। সায়ান বলে যে সেটা ঠিক আছে, কিন্তু শেষমেশ এরা পাথরে কিভাবে বদলে গেল? মাস্টার দাও বলে যে শেষমেশ আমার কিভাবে জানা থাকতে পারে? হয়তো এদের উপরে কোনো অভিশাপ লেগেছিল বা অন্য কিছু, অথবা এই জিনিসটি কোনো প্রাচীন নিষিদ্ধ আচার এরও অ্যানশিয়েন্ট ফরবিডিন রিচুয়াল অংশ হতে পারে। এই দুজনের পিছনে লিনদং ধীরে ধীরে হেঁটে আসছিল, কিন্তু সেই মুহূর্তে তার মনে হঠাৎ করে কিছু আওয়াজ, ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করে, যেখানে এটা বলা হচ্ছিল যে আমাদেরকে সিড ফরমেশনকে বাঁচাতে হবে। আমরা সবাই মিলে তাকে বাঁচাব। আমরা সবাই আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব, তার জন্য যদি আমাদের প্রাণও চলে যায়। আর যে আওয়াজগুলি, সেগুলি আসলে আসছিল সেই স্ট্যাচুগুলির ভিতর থেকেই। কিন্তু এই ব্যাপারে সায়ান এবং মাস্টার দাও এর এখনও কোনো ধারণা ছিল না যে লিনদংয়ের সাথে কি হচ্ছিল। ওরা তো এই কথাগুলি বলছিল যে এই যে স্ট্যাচুগুলি আছে সেগুলো নিশ্চয়ই এই রুইনের ভিতরে তৈরি হওয়া ফরমেশনের সাথেও সংযুক্ত হতে পারে। যে মুহূর্তে তখনই মাস্টার দাও এর নজর পড়ে লিনদংয়ের উপর, যে অদ্ভুতভাবে ঝুঁকছিল, তখন তাকে বলে যে এখন তোমার কি হল? যে আওয়াজগুলো থেকে যেই লিনদং নিজেকে বাইরে বের করে আনে, তখন এই দুজনকে জিজ্ঞেস করে যে তোমরা কি কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলে? সায়ান বলে যে না বিগ ব্রাদার, কারণ কেবল আমরা দুজনই তো এখানে কথা বলছিলাম। মাস্টার দাও বুঝে যায় যে লিনদং কি সম্পর্কে কথা বলছে। এই কারণেই এখন সে এই সম্পর্কে ভাবে এবং এটা বলতে শুরু করে যে আচ্ছা লিনদং, তুমি কি আমাকে এটা বলতে পারো যে তুমি তোমার মস্তিষ্কে কোনো আওয়াজগুলো শুনলে আর সেগুলো কি বলছিল? লিনদং বলে যে আমি একসাথে অনেকগুলো আওয়াজ শুনেছিলাম।
আমার আসলে বুঝতে অসুবিধা হচ্ছে যে তাদের বলার অর্থ কী ছিল। দাও বলে যে এটা নিশ্চয়ই এই স্ট্যাচুগুলির ভিতরে থাকা এদের চেতনা, কনশাসনেস হবে, যা হয়তো তোমাকে কোনো বার্তা, মেসেজ দিতে চায়, তোমাকে জানাতে চায়। এই কারণেই লিনদং, এখন তুমি একটি কাজ করো, তোমার মানসিক শক্তির মেন্টাল এনার্জি ব্যবহার করো এবং এই সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করো। যেমন লিনদং তৎক্ষণাৎই তার মানসিক শক্তির ব্যবহার করতে শুরু করে এই জায়গাটিকে অনুভব, সেন্স করার জন্য। তখন গিয়ে সে 1000 বছর আগে হওয়া সেই ঘটনাটিকে ভালোভাবে দেখতে পায়। সে এটা দেখতে পায় যে এই জায়গাটি রুইন ছিল না, বরং এটাকে নষ্ট করে রুইন বানানো হয়েছে। এই জায়গায় কোনো বিপজ্জনক শক্তির দ্বারা খুব বেশি বিপজ্জনক স্তরের আক্রমণও করা হয়েছিল। তো এই যে লোকগুলো এখানে উপস্থিত, তারা সবাই নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। কোনো ড্রাগনের মতো দেখতে প্রাণী যখন তাদের উপর আক্রমণ করে, তখন তারা সবাই মারা যাচ্ছিল এবং নিজে থেকেই স্ট্যাচুতে বদলে যাচ্ছিল। কিন্তু একই সাথে এই প্যালেসের ভিতরে এমন একটি লোকেশনও আছে যেখানে শেষমেশ একটি ফরমেশন তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু ফরমেশন তৈরি করার সাথে সাথেই সেই ফরমেশন মাস্টার এবং সব ডিসাইপল স্ট্যাচুতে বদলে গিয়েছিল, যার কারণে আজ 1000 বছর কেটে যাওয়ার পরেও সেই ফরমেশন এখনও সেই জায়গায় তৈরি আছে। লিনদং এখন সেই ঘুম থেকে ওঠার পরে এই লোকেদের বলতে শুরু করে যে আমি তো এদের চেতনার সাথে সংযুক্ত, কানেক্ট হয়ে গিয়েছিলাম। মাস্টার দাও বলে যে আচ্ছা লিনদং, আমাকে বলো তো যে তুমি আসলে কি দেখলে। সে বলে যে আমি পুরনো সময়ের 8 এক্সট্রিম সেক্টকে দেখলাম, আর সবাই মিলে কোনো বিপজ্জনক জিনিসের মোকাবলা করছিল। আর একই সাথে আমি সেই প্রাণীগুলোকে দেখলাম যাদেরকে আমরা গ্রেট ওয়াইল্ডনেসের ভিতরে দেখেছিলাম। আমি তাদেরকে ভালোভাবে চিনি আর তারা এখানে আক্রমণ করেছিল। দাও বলে যে তুমি কি এর বাইরে আর কিছুও দেখেছিলে। এখন লিনদংয়ের মনে পড়ে যে হ্যাঁ, আমি একটি লাল ফরমেশনও, রেড ফরমেশন দেখেছিলাম, যা একটি বেশ বিশাল পাথরের গেটের, স্টোন গেট কাছে তৈরি করা ছিল। লিনদং বলে যে এখন আমার ভালোভাবে মনে পড়ছে, কারণ সেই ফরমেশনের যে রাস্তা সেটা সামনে দিয়ে গেছে, যার কারণে এখন এই তিনজনই সেই দিকেই বেশ দ্রুত গতিতে দৌড়ে যেতে শুরু করে। কিন্তু সেখানেই একই সাথে আমরা এদের পিছু করতে থাকা একটি কাক দেখতে পাই, যা অন্য কারো নয় বরং আসলে মুশায়েরি। সেও এই লোকেদের পিছু করছিল। আর এখন শায়ান, লিনদং এবং মাস্টার দাও দৌড়াতে দৌড়াতে শেষমেশ সেই ফরমেশনের জায়গায় পৌঁছানোর কাছাকাছি ছিল। আর এখন এই লোকেদের একটি বেশ চমৎকার জায়গা চোখে পড়ে, যেখানে সেই লাল ফরমেশনটি তৈরি করা ছিল, যার চারিদিকেই অনেক ডিসাইপল বসেছিল। কিন্তু সেই সময়ের ঘটনার কারণে তারা সবাই স্ট্যাচুতে বদলে গিয়েছিল, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা ফরমেশন মাস্টার ও স্ট্যাচুতেই বদলে গিয়েছিল। লিনদং বলে যে চলো, শেষমেশ আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। বাস এখন আমাদের এই ফরমেশনটিকে সরাতে হবে। যদি তারা কোনোভাবে সেই ফরমেশন কোরকে নষ্ট করতে সফল হয়, তাহলে এই ফরমেশনটি শেষ হয়ে যাবে এবং বাইরে যাওয়ার রাস্তাও খুলে যাবে। এখানকার দৃশ্য দেখে মাস্টার দাও বলতে শুরু করে যে এই যত ডিসাইপল আছে, তারা সবাই তাদের আত্মত্যাগ, স্যাক্রিফাইস করেছে, শুধুমাত্র সেই ফরমেশনটি তৈরি করার জন্য। লিনদং বলে যে শেষমেশ এমন কোনো ফরমেশন হতে পারে যা এত বেশি নিষ্ঠুর, ক্রুয়েল, যাকে মাস্টার দাও চিনতে পেরে বলে যে যেই পর্যন্ত আমি জানি, এটাকে বলা হয় নির্বাণ হেভেন বার্নিং ফরমেশন। আমি তোমাকে এটা বলে দিই যে একটি নির্বাণ বার্নিং ফরমেশন একবার সক্রিয়, অ্যাক্টিভেট হয়ে গেলে তা তার আশেপাশের প্রতিটি জিনিসকে পুড়িয়ে ছাই করে দেয়। এই যে এখানে উপস্থিত যত স্ট্যাচু আছে, তারা সবাই ডিসাইপলরা আগে থেকেই জানত যে তাদের মৃত্যু হতে চলেছে। তখন গিয়ে লিনদংয়ের সেই কথাগুলোর মানে বোধগম্য হয় যে আমাদের প্রাণী কেন না চলে যায়, কিন্তু আমাদের বাঁচাতে হবে। যেই কথাগুলি এই সব ডিসাইপলরাই বলছিল এই ফরমেশনটি তৈরি করার জন্য। মাস্টার দাও বলে যে মাঝের ফরমেশনে যে লোকটি দাঁড়িয়ে আছে, সে নিজেকে ফরমেশন কোর বানানোর জন্য আত্মত্যাগ করেছে। আর যতদূর আমার মনে হয়, যদি আমরা সেই স্ট্যাচুটিকে শেষ করে দিই, তাহলে এই ফরমেশন নিজে থেকেই নষ্ট, ডিস্ট্রয় হয়ে যাবে। লিনদং বলে যে ঠিক আছে, এখন এই ডিসাইপলদের শান্তিতে বিশ্রামের রেস্ট ইন পিস সময় এসে গেছে, যার উপর লিনদং তৎক্ষণাৎই একটি শিল অ্যাটাক করেছিল, যাতে সেটিকে নষ্ট করতে পারে। কিন্তু সেই আক্রমণে কিছুই হয় না, যেটা দেখে লিনদং ও আশ্চর্য শক হয়ে যায় যে শেষমেশ সেই স্ট্যাচুটি নষ্ট কেন হল না। তখন শায়ান বলে যে বিগ ব্রাদার,
আমাকে একবার চেষ্টা করতে দাও। বাস একটু ফোর্স শক্তি লাগাতে হবে, কিন্তু আমি সেটাকে ভেঙে গুড়িয়ে দেব। যার কারণে সায়ান তৎক্ষণাৎই তার স্টিক নিয়ে এখন সেই ফরমেশন কোরকে নষ্ট করতে যাচ্ছিল। কিন্তু ফরমেশনে পা রাখতেই সেটা আরও বেশি শক্তিশালী, স্ট্রং হয়ে যায় এবং সেটার আগুনও সক্রিয় অ্যাক্টিভেট হয়ে যায়। সায়ান সেটার কিছুই ক্ষতি করতে পারে না, বরং সেটার ভেতর থেকে বেশ বিপজ্জনক মাত্রার আগুন বের হতে শুরু করে, যা লোকেদের জ্বালিয়ে দেওয়ার শক্তি রাখে। মাস্টার দাও বলে যে হয়তো এই ফরমেশনটিকে অভেদ্য, আনব্রেকেবল বানানো হয়ে থাকবে। এখন সেই ফরমেশন থেকে আগুন বেরিয়ে সরাসরি সায়ানের সাথে টক্কর, সংঘর্ষ খেতে যাচ্ছিল। সে তো নিজেকে তার স্টিকের সাহায্যে বাঁচাচ্ছিল, কিন্তু তার ওয়েপন ফায়ার স্টিক ও খুব বেশি মাত্রায় গরম হয়ে যায়। যেমন লিনদং সায়ানকে পিছনে আসার জন্য বলে এবং সে নিজেই একটি শিল্ড, ঢাল তৈরি করে নেয়। কিন্তু সেই ফরমেশনের আগুন এই লোকেদের উপর খুব বিপজ্জনক ধরনের চাপ সৃষ্টি করছিল। সায়ান বলে যে বিগ ব্রাদার, আমার জীবনে প্রথমবার কোনো জিনিস থেকে তাপ, হিট অনুভব হচ্ছে, যার কারণে এই কথাটি অনুমান করা যেতে পারে যে এই ফরমেশনের আগুন কতটা বেশি বিপজ্জনক। যার চাপ এখন তো ধারাবাহিকভাবেই লাগাতার বেড়েই যাচ্ছিল এবং সেটা লিনদংয়ের শিল্ডকে ভাঙার পুরো চেষ্টা করছিল, যাকে আটকানোর জন্য লিনদং ও তার পুরো শক্তি লাগাতে শুরু করে। কিন্তু লিনদংয়ের শক্তিও সেই ফরমেশনের সামনে কিছুই ছিল না, কারণ তার শিল্ড তৎক্ষণাৎই ভেঙে যায়। সেই তিনজনের মনে হয় যে এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু তখনই একটি অলৌকিক ঘটনা, করিশ্মা হয়, কারণ সেই লোকেদেরকে আসলে বাঁচিয়ে নিয়েছিল লিনদংয়ের এনসেন্ট্রাল স্টোন, পূর্বপুরুষের পাথর, জিসনে ইহাঁ পর এক এমন শিল্ড তৈরি করেছিল যাকে ভাঙা সেই আগুনের জন্য অসম্ভব ছিল। এখন যে শক্তি দেখে লিনদং ও অবাক হয়ে যায় যে এর ভিতরে কি এমনও শক্তি ছিল। লিনদং মাস্টার দাওকে বলে যে এই স্টোন এভাবেও প্রতিক্রিয়া রিয়্যাক্ট করতে পারে। যেই কথা শুনে মাস্টার দাও বলে যে আমিও এখনও পর্যন্ত এই স্টোনের আসল শক্তিকে চিনতে পারিনি, কিন্তু এখন যেহেতু এই তালিশান স্টোন আমাদেরকে বাঁচিয়েছে, তাই এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ারও রাস্তা দেখাবে, আর হয়তো এটা সেই ফরমেশন কোরকেও নষ্ট করার শক্তি রাখে। যেমন লিনদং যেই এগিয়ে গিয়ে সেই স্টোনের শক্তিকে প্রয়োগ করেছিল, তখন সামনে তো একটি রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। এই তিনজনই সেই আগুনের মাঝখান দিয়ে একদম বেফিকর, নিশ্চিন্ত হয়ে এগিয়ে যাচ্ছিল। সায়ান এখন শেষমেশ সেই ফরমেশন কোরের কাছে পৌঁছে যায়। লিনদং সেই ফরমেশন কোরকে নষ্ট করার আগে তার কাছে ক্ষমাও চায় এবং তার স্টোনের সাহায্যে সেই ফরমেশন কোরকে থামিয়ে দেয়, যার কারণে সেই স্ট্যাচু, যা এখানে 1000 বছরেরও বেশি সময় ধরে ফেঁসেছিল, সেটা নিজে থেকেই ভেঙে চুরমার হতে শুরু করে। আর এখন যেহেতু সেই ফরমেশনের কোর নষ্ট হয়ে গিয়েছিল, তাই এটা আর কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারত? এই কারণেই এখন পুরো ফরমেশনও নিজে থেকেই ছত্রভঙ্গ, বিক্ষরে হয়ে যায়। আর যত ডিসাইপল আত্মত্যাগ করেছিল, তাদের কেবল স্ট্যাচুই নিচে রয়ে যায়। মাস্টার দাও বলে যে আমার মনে হয় যে সেই নির্বাণ বার্নিং হেভেন ফরমেশন এখন শেষ হয়ে গেছে। আর এই লোকেদের সামনে একটিই দরজা তৈরি করা ছিল, যাকে দেখে লিনদং মাস্টার দাও কে বলে যে চলো দেখি যে শেষমেশ এই দরজার পিছনে কি আছে। যার দিকে এই লোকগুলো যেই বাড়তে শুরু করেছিল, তখন মাস্টার দাও বলে যে লিনদং, এখনও বিপদ শেষ হয়নি, কারণ সেই মুহূর্তে এখন সেখানে চলে আসে মুসা, যে লিনদংয়ের এত সময় ধরে তার কাগ এর সাহায্যে পিছু করছিল যে এই লোকটি বাঁচবে বা সারভাইভ বেঁচে যাবে। সে এখানে এসেই লিনদংকে বলতে শুরু করে যে তুমি তো এখানকার ফরমেশনকেও ভেঙে দিলে। মানতেই হবে ব্রাদার লিনদং, আপনার যে শক্তি, স্ট্রেংথ, সেটা বেশ চিত্তাকর্ষক, ইমপ্রেসিভ। যেই কথা শুনে লিনদং তাকে এটা বলতে শুরু করে যে ব্রাদার মুসা, এটা কি তোমার বিশ্বাসঘাতকদের ট্রিটর্স স্বীকার করার তরিকা, যে পরিশ্রম অন্য কেউ করবে, প্রাণ ঝুঁকিতে অন্য কেউ ফেলবে, আর ফল অন্য কেউ নিয়ে যাবে? যেই কথা শুনে মুসা বলে যে আমি তো এটা আপনার মুখেই শুনেছিলাম যে যে বেশি সক্ষম, ক্যাপেবল হবে, সে ধন, ট্রেজার নিয়ে যাবে। তো আমি তো সেটাই করছি যা আপনি আমাকে বলেছিলেন। লিনদং বলে যে কিন্তু ব্রাদার মুসা, আমার মনে হয় না যে আপনি একা আমাদের মুছে ফেলার যোগ্য করতে পারবেন, কারণ লিনদং এবং সায়ান দুজনেই তাদের নিজের অস্ত্র, ওয়েপন নিয়ে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। যার কারণে মুসা হেসে বলে যে ব্রাদার লিনদং, হয়তো আপনি আমাকে কম মূল্যায়ন, আন্ডার এস্টিমেট করে দিয়েছেন।
আপনি তো আমার শক্তিকে চিনতেই পারেননি, কারণ এখন সে এখানে তার শিল্ড মাস্টার এর শক্তির ব্যবহার করতে শুরু করে, যার সাহায্যে সে সেই স্ট্যাচুগুলিকে জাগিয়ে তোলে যা এখানে শত শত বছর ধরে ঘুমিয়েছিল, যা সত্যিই মুশায়ের নিয়ন্ত্রণে কন্ট্রোল আসতে শুরু করে এবং তার কথা মেনে লিনদং এবং সায়ানের উপর আক্রমণও করবে। মুশা বলে যে ব্রাদার, এখন আমি তোমাকে দেখাবো যে আসল শক্তি কাকে বলে, যার কারণে এখন তৎক্ষণাৎই সেই স্ট্যাচুগুলি লিনদং এবং সায়ানের উপর তাদের নিজের আক্রমণ করতে শুরু করেছিল, যাদেরকে ওরা দুজনই তাদের নিজের অস্ত্রের সাহায্যে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। লিনদং বলে যে বিশ্বাস হচ্ছে না যে এই লোকটি স্ট্যাচুগুলিকেও নিয়ন্ত্রণ করতে পারে। এরা দুজন যেমন তেমন করে সেই স্ট্যাচুগুলিকে মারছিল, তো মুশা ধারাবাহিকভাবেই আরও বেশি স্ট্যাচু নিয়ে আসত, যার কারণে এখন তো পরিস্থিতি আরও বেশি খারাপ হতে শুরু করে, কারণ সেই স্ট্যাচুগুলির সংখ্যা ক্রমাগত বাড়ছিল। কিন্তু লিনদং ও কোনো দুর্বল লোক তো ছিল না যে এত তাড়াতাড়ি হার মেনে নেবে। একই সাথে সায়ানও তাকে সাহায্য করছিল, তাই তাদের হারাতে বেশি অসুবিধা হচ্ছিল না। কিন্তু তাদের সাথে লড়াই করতে করতে লিনদং এবং সায়ানের এত তো অনুভব ফিল হয়ে গিয়েছিল যে এদের সাথে বেশিক্ষণ লড়াই করা সম্ভব নয়, কারণ এইগুলো পাথর, তাই স্বাভাবিকভাবেই খুব বেশি শক্ত হবে। কিন্তু তবুও লিনদং এবং সায়ান তাদের শক্তি দেখায় এবং তাদেরকে ধুলো চটাতে থাকে। মুশা এখানে আরও বেশি স্ট্যাচু নিয়ন্ত্রণ করতে করতে বলে যে চলো দেখি যে শেষমেশ তোমরা আর কতক্ষণ পর্যন্ত টিকতে পারো। লিনদং একটার পর একটা পাথর ভাঙছিল, কিন্তু ঠিক তখনই মাস্টার দাও বলতে শুরু করে যে লিনদং, তুমি এভাবে তাদের কখনো হারাতে পারবে না, তোমাকে সবার আগে এদের কাস্টার অর্থাৎ মুশাকে হারাতে হবে। যার জন্য লিনদং সায়ানের দিকে ইশারা করে যে তোমাকে সুযোগের সদ্ব্যবহার মৌকে পরচৌকা করতে হবে, যেখান থেকে লিনদং তৎক্ষণাৎই কিছু পাথর ভেঙে দেয় এবং সায়ানের স্টিকের উপরে বসে রাস্তার মাঝে যত স্ট্যাচু আসে তাদের সবাইকে ভেঙে দেয়, আর এখান থেকে সরাসরি একটি বেশ শক্তিশালী ঝাঁপ পাওয়ারফুল জাম্প লাগিয়ে সরাসরি মুশায়ের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তো লিনদংয়ের আক্রমণকে আটকানোর জন্য মুশা একটি আধ্যাত্মিক শিল্ড স্পিরিচুয়াল শিল্ড তৈরি করে নিয়েছিল, আর মুশা থামতেই সেই স্ট্যাচুগুলিও নিজে থেকেই থেমে যায়। আর মুশা এখন লিনদংকে বলতে শুরু করে যে তুমি শেষমেশ এটা কিভাবে ভাবলে যে কেবল একটি সাপের আক্রমণ স্নেক অ্যাটাক দিয়ে তুমি আমাকে হারাতে পারবে। যার কারণে লিনদং তাকে বলে যে যতদূর আমি জানি তুমি একসময় কেবল একটিই মানসিক ক্ষমতা মেন্টাল অ্যাবিলিটি ব্যবহার করতে পারো, কারণ এখন যে সায়ান সে মুশায়ের উপর তার আক্রমণ করার জন্য মুক্ত ফ্রি হয়ে গিয়েছিল, যেখানে সবার আগে লিনদং তার ফরমেশনকে ভাঙে এবং তার উইন্ড থান্ডার শিল্ডের ব্যবহার করে, কিন্তু সেই আক্রমণকে মুশা ডজ করে দিয়েছিল এবং নিজেকে বাঁচিয়েও নিয়েছিল, যার পরের মুহূর্তেই সায়ান তার আক্রমণ করেছিল, তো মুশা সায়ানের উপরও তার আক্রমণ করে। কিন্তু এখন সুযোগ না হারিয়েই লিনদং তার আক্রমণ করতে যাচ্ছিল এবং এটা বলে যে এখন আমি তোমাকে একটিও সুযোগ দেব না যে তুমি আবারও সেই স্ট্যাচুগুলিকে নিয়ন্ত্রণও করতে পারো। এই কারণেই তারা এখন না থেমেই আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে যে দরজাটি তৈরি করা ছিল সেটার ভিতরে আলোড়ন হালচাল হতে শুরু করে। এই পুরো প্যাভিলিয়নের ভিতরে আলোড়ন হতে শুরু করে। দেখতে তো এমন লাগছিল যেন কোনো একটি খুব বেশি বিশাল জিনিস বিশালকায় সামনে আসতে চলেছে, আর আসলে এখানে এমনটাই হয়, কারণ সেই দরজাটিকে খুলতে খুলতে এখন বাইরে চলে আসে একটি খুব বেশি বিশাল দৈত্য বিশালকায় মনস্টার, যার পুরো শরীর আধ্যাত্মিক শক্তিতে স্পিরিচুয়াল পাওয়ার ঢেকেছিল এবং সে তার প্রতিটি শত্রুকে শেষ করার জন্য তৈরি। এমনকি এর গর্জন রোয়ার এতটাই বিপজ্জনক হয় যে তা পুরো পরিবেশকে কাঁপিয়ে দেয়। যাকে দেখে লিনদং বলতে শুরু করে যে শেষমেশ এখন এই দৈত্য বিস্ট কোথা থেকে এল, যাকে দেখে মাস্টার দাও বলতে শুরু করে যে এটা হয়তো পুরনো সময়ে সেই ডিমন ড্রাগন হবে। যতদূর আমার মাথায় আসছে এটা নিশ্চয়ই এখানকার সেক্টরের অভিভাবক গার্ডিও